এত দূরে বসেও মানে এই যে বাংলা গানের চর্চাটাকে ধরে রেখেছেন, এটা আসলে কিভাবে সম্ভব হলো? মানে পরিবারের কি সম্মতি শুরু থেকে ছিল যে গান করো, গানের সঙ্গে থাকো, নাকি নিজের ভালো লাগা? আমার গানের শুরু এত ছোটবেলা থেকে যে ওই বয়সে আমার ভালো লাগা বা মন্দ লাগা ওটার বোধটাই আমার জন্মায়নি। আচ্ছা। তো আমি বেসিক্যালি গান শিখেছি আমার মার কারণে। আমার মার খুব ইচ্ছে ছিল যে উনি গান শিখবেন, হুম 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 কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি। হুম হুম। তো উনি চেষ্টা করেছেন বিদেশের মাটিতেও নিজের যেন মেয়ে যেন সেই কাজটা একদম করে। যেন আমি গানটা শিখি। বাহ, চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী জয়া বর্মণের কাছে। বিদেশের সকাল আর বাংলাদেশের সকাল শুরুতেই শুনবো, মানে প্যারিসের সকাল আর ঢাকার সকালের মধ্যে পার্থক্যটা কোথায়? প্যারিসের সকাল হয় খুবই ঠান্ডা, হুম হুম। বাংলাদেশের সকাল হয় খুবই গরম। এটা হচ্ছে এই দুই দেশের মধ্যে এবং এই সবচেয়ে বড় পার্থক্য। দুই দেশের সকালের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। আচ্ছা, অনেকদিন পরে তো দেশে এলেন, কেমন হ্যাঁ। লাগছে আসলে? ভালো লাগছে। কেন কি প্রতিবারই যখন দেশে আসা হয় তখন আহ, আমি যেই জায়গাটাতে থাকি সেই জায়গাটাকে নতুনভাবে আবার আবিষ্কার করি। সবকিছু বদলে যায় অনেক বছর পর পর যখন আসি। আহ, আশেপাশে যারা আছেন যাদেরকে একরকম ভাবে দেখতাম তারা অন্যরকম হয়ে যায়। মানে তো এই যে বদলে যাওয়াটা, বদলে যাওয়াটা একদম। পজিটিভ ওয়েতেও বদলে যায়, সবকিছু নেগেটিভ ওয়েতেও বদলে যায়, কিন্তু এটার সঙ্গে মানিয়ে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা কিভাবে করা হয়, এটা তো খুব চ্যালেঞ্জিং। আমরা যারা বাইরে থাকি আমাদের সাথে আসলে আমাদের যে আপনজন আছে ওদের তো আসলে সবসময় সোশ্যাল মিডিয়ার থ্রুতেই কানেক্টিং করা হয়, কিন্তু যখন আমরা দেশে আসি যখন তাদের সাথে আসলে আমাদের সরাসরি কানেকশনটা হয় সেইটা হয় অন্যরকম। তখন আমাদের আসলে সম্পর্কের যে গভীরতা সেটা হয়তো বা উপলব্ধি করা যায়, সেটা বোঝা উপলব্ধি যায়। করা যায়। বাহ, দারুণ। মানে দেশের বাইরে থেকেও দেশের যে গান, গানের প্রতি ভালো লাগা, বাংলা ভাষার প্রতি ভালো লাগা, সেটাকে মানে এখনো হৃদয়ে ধারণ করে আছেন। তো গান নিয়ে যেহেতু কথা হচ্ছে, শুধু একটা গান শুনে আসলে কেমন হয়? হ্যাঁ, খুব ভালো হয়। ওকে, কোনটা শোনাবেন? আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের একটা গান শোনাতে চেষ্টা করছি। দুঃখ ভালো বেশে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়। আ আ কোনো দিন কোনো দিন যদি আসে আমি তো নাই গো পাশে, সেই দিন সেই দিন বলো অবশেষে প্রেম থাকে বিশ্বাসে, প্রেম থাকে বিশ্বাসে। দুঃখ ভালো বেশে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুড়ে অলংকার বানাতে হয়। আ আ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমার তো এখন জানতে ইচ্ছে করছে যে এত দূরে বসেও মানে এই যে বাংলা গানের চর্চাটাকে ধরে রেখেছেন, এটা আসলে কিভাবে সম্ভব হলো? মানে পরিবারের কি সম্মতি শুরু থেকে ছিল যে গান করো, গানের সঙ্গে থাকো, নাকি নিজের ভালো লাগা? আমার গানের শুরু এত ছোটবেলা থেকে যে ওই বয়সে আমার ভালো লাগা বা মন্দ লাগা ওটার বোধটাই আমার জন্মায়নি। আচ্ছা। তো আমি বেসিক্যালি গান শিখেছি আমার মার কারণে। আমার মার খুব ইচ্ছে ছিল যে উনি গান শিখবেন, কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি। তো উনি চেষ্টা করেছেন বিদেশের মাটিতেও নিজের মেয়ে যেন সেই কাজটা একদম করে। যেন আমি গানটা শিখি। বাহ। এবং আমার হাতে খড়ি আমার মার কাছেই হয়েছে প্রথম। এরপরে আমি একাডেমিক্যালি শেখা শুরু করি নীলিমা সেন গীতার কাছে, আমার যিনি প্রথম গুরু, যার কাছে দীর্ঘ 15 বছর শেখার সৌভাগ্য হয়েছে। 15 বছর, দীর্ঘ সময়। তারপর আমার শেখার সৌভাগ্য হয়েছে পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামীর কাছে,
যিনি ইন্ডিয়াতে আছেন, উনি প্রতি বছর আমাদের এখানে মাস্টার ক্লাসগুলো দেওয়ার জন্য আসতেন। আচ্ছা। এরপরে আমার শেখার সৌভাগ্য হয়েছে শ্রীমতী প্রিয়াঙ্কা মৈত্রের কাছে। উনিও একজন ইন্ডিয়ান শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী। এই করেই আসলে আমার গানের শেখা শুরু এবং এখনো চলছে। এবং এই যে চর্চাগুলো সবগুলো বিদেশের মাটিতে, হ্যাঁ, দেশের বাহিরে, মানে এটা ভীষণ সুন্দর যে দেশের বাহিরে বসেও মানে নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব গানকে লালন করা, ধারণ করা। যখন তাদের কাছে গান শিখতেন, মানে তখন আসলে কেমন অনুভূতি হতো, বা ভাষাটাকে আয়ত্ত করা বা রপ্ত করার ক্ষেত্রে কি একটু বেগ পেতে হয়েছে? অনেক। আমাদের ইন্ডিয়ান শাস্ত্রীয় সঙ্গীত বলি বা বাংলা গানের কথা বলি, সেখানে ভাষা এবং প্রোনাউন্সিয়েশন এইটার অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে। হ্যাঁ হ্যাঁ। তো আমি যেহেতু খুব ছোটবেলায় ওখানে চলে গেছি, আমার বাংলাটা ঠিকঠাক থাকলেও আমার প্রোনাউন্সিয়েশনে প্রচুর প্রবলেম ছিল। স্বাভাবিক। আমরা সবসময় আমাদের গুরুজিদেরকে বলতাম যে একটু যদি ইংলিশে নিচে লিখে দেওয়া যায়, যদি প্রোনাউন্সিয়েশনটা একটু ইজিয়ার করে দেওয়া যায়। আচ্ছা। কিন্তু এটা আসলে হয়ে ওঠে না। এইটা গানের ক্ষেত্রে আসলে সম্ভব না। হ্যাঁ, কেন কি এই যে ফোনেটিক্সগুলো কারেক্ট প্রোনাউন্সিয়েশনের জন্য খুব জরুরি, এবং সেটা সবসময় লিখে সবসময় বলে দিয়ে হয় না, ওটাকে আসলে এন্ড অফ দ্য ডে ধারণ করতে হয়, এবং সেটার জন্য প্রচণ্ড শুনতে হবে, গান শুনতে হবে, কথা বলতে হবে ওই ভাষায়। তো ওই গান শিখতে গিয়ে আমার বাংলাটা খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ, গানটা তো আপনি শিখেছেন অনেক মানে বড় বড় মানুষদের কাছে। স্টেজ পারফরমেন্স করা কি হতো দেশের বাইরে? আমি মূলত ফ্রান্সে বেশি করেছি স্টেজ পারফরমেন্স। এর বাইরে আমি জার্মানিতে করেছি, বেলজিয়ামে করেছি। নেক্সট আপকামিং মান্থগুলোতে আমার বেশ কয়েকটা কনসার্ট আছে ইউরোপের বিভিন্ন জায়গায়। নাইস। তো হ্যাঁ, স্টেজ পারফরমেন্স অনেক জায়গায় করা হয়েছে। সেখানে যখন মানে গান করে থাকেন, সামনে সব বাঙালিরা থাকে বা দেশের বাইরেও অনেকে থাকে, মানে বিদেশি ভাষাভাষীর যারা, তাদের সামনে গান করার সময় আসলে কেমন অনুভূতি হয়? ইমোশনের জায়গাটা কেমন থাকে? নিজের ভাষায় কিছু রিপ্রেজেন্ট করা এটা সবসময় অনেক বেশি গর্বের। আমরা যখন স্টেজে গান করি, বিশেষ করে যখন আউটডোরের শোগুলো আমরা করি, তখন প্রচুর পরিমাণ বিদেশি দর্শকদের দেখা পাই আমরা। সেখানে যেই জিনিসটা ওনারা সবচেয়ে বেশি আমাদের মধ্যে ভালোবাসেন, একে তো হচ্ছে আমাদের গান, আমাদের সুর, আমাদের ভিন্ন পরিবেশনা এবং আমাদের ভিন্ন সাজ। কারণ এই পোশাক, এই সাজ, এইটার সাথে ওনারা পরিচিত নন। স্বাভাবিক। তো যখনই দেখেন যে এই ধরনের সাজে, আমাদের বাঙালি ট্র্যাডিশনাল মানে শাড়ি পরে, শাড়ি পরে, হ্যাঁ, কেউ গাচ্ছেন, তখন ওনারা খুব ইন্টারেস্টেড হন, তখন জানতে আসেন যে তোমরা কোন ভাষায় গাচ্ছো, আচ্ছা, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এই ধরনের কমপ্লিমেন্টগুলো আমরা সবসময় পাই। বাহ। বর্তমান কাজে ব্যস্ততা শুনবো, তবে একটা গান শুনে নেই আবারও। আমি এখন চেষ্টা করছি আমার ভিতরে বাহিরে এই গানটি করার জন্য। দিও তোমার মালা খানি, হো দিও তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি রে, দয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি রে, দয় জুড়ে। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, ও তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি রে, দয় জুড়ে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যদিও আপনার শেখাটা আসলে শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে বা নজরুল রবীন্দ্র দিয়ে, কিন্তু
এখন আসলে কোনটাতে কমফোর্ট খুঁজে পান, মানে ক্লাসিক্যাল গানগুলোই করছেন, ফোক গান নাকি আধুনিক গান? আমি চেষ্টা করি আমি যেন সব ধরনের গান গাইতে পারি। আচ্ছা আচ্ছা। আম, আমি যেমন সেমি ক্লাসিক্যাল গান করি, আমি তেমন আধুনিক গান করার চেষ্টা করি, আমি তেমন ফোক গাওয়ার চেষ্টা করি। বিদেশের মাটিতে ফোক গানটা খুবই জনপ্রিয়, তো সেটা আমি চেষ্টা করি সেটা যেন আমার আয়ত্তের মধ্যে থাকে। দারুণ দারুণ। দেশে তো এসেছেন, বা দেশে কাজ করার অভিজ্ঞতাটা আসলে কেমন যদি জানতে চাই। এখন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক বেশি ডেভেলপড, অনেক দারুণ দারুণ কাজ হচ্ছে, বাংলা সিনেমায় প্লেব্যাক হচ্ছে, নাটকে প্লেব্যাক হচ্ছে, মানে এগুলোর সঙ্গে কি এখনো পর্যন্ত সম্পৃক্ত হয়েছেন নাকি কোনো প্ল্যান আছে? আমার এইবার দেশে আসার অন্যতম কারণ হচ্ছে আমার একটা সোলো গান রিলিজ করছে। বাহ। তো এই যে নিজের প্রথম মৌলিক গান রেকর্ড করার যে অভিজ্ঞতা, সেটা আপনার সাথে শেয়ার করতে পারি। আদারওয়াইজ অন্য কোনো প্ল্যাটফর্মে আমার এখনো কাজ করা হয়নি, সেটার অভিজ্ঞতা আমার এখনো হয়ে ওঠেনি। তবে নিজের মৌলিক গান রেকর্ড করার যে অভিজ্ঞতা, সেটা আসলে অন্যরকম। আমি অনেক ছোটবেলা থেকেই স্টেজ পারফরমেন্স করেছি, স্টেজের যে ফোবিয়াটা ওটা আর আমার মধ্যে এখন কাজ করে না। তবে এই যে প্রথম একটা রেকর্ডিং স্টুডিওতে গিয়ে আরেকজন স্বনামধন্য সঙ্গীত কম্পোজারের সাথে কাজ করা, এইটা খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার জন্য। প্রথমত কারণ এর আগে আমি কখনো রেকর্ডিং করিনি, এবং এর আগে আমার এত বড় একজন কম্পোজারের সাথেও কাজ করা হয়নি। আমরা কি জানতে পারি কার সঙ্গে কাজ করেছেন? আমি কাজ করেছি সমরজিৎ রয়ের সাথে। আচ্ছা। আমাদের একটা ডুয়েট সং আসছে, উনি গানটা কম্পোজ করেছেন এবং গেয়েছেন আমার সাথে। গানটাকে উনি ডিরেকশনও দিয়েছেন। তো এই যে ওনার সাথে রেকর্ড করার যে এক্সপিরিয়েন্স, কিভাবে গাইতে হবে, কিভাবে কারেক্টলি প্রোনাউন্সিয়েশন করতে হবে, ঠিক কি করে গানটাকে আমরা ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, এইগুলোর অভিজ্ঞতা আমার এবার ওনার সাথে হয়েছে প্রথমবারের মতো। এবং প্রথমবারের মতো একজন খুবই গুণী শিল্পীর সাথে হচ্ছে এটা আমার। তাহলে যেই মৌলিক গানটার কথা বলছেন, এটা রিলিজ পাচ্ছে কবে? খুবই শীঘ্রই, নেক্সট উইকে আমার গানটা রিলিজ হচ্ছে। আরে বাহ, তাহলে তো অনেক শুভ কামনা রইল। প্রথমবারের মতো নিজের মৌলিক গান প্রকাশ, তাও নিজের দেশে এসে, এবার আর দেশের বাহিরে নয়, নিঃসন্দেহে বড় একটা পাওয়া। এবং এটাই মনে হয়, মানে এটার মধ্য দিয়ে হয়তো আপনার নতুন একটা যাত্রা শুরু হতে যাবে। এবং প্ল্যান আসলে কি কি রয়েছে যদি আপনাকে জিজ্ঞেস করি, যে এখন যেহেতু দেশে এসে কাজ শুরু করেছেন বা একটা স্টার্ট হয়েছে, নাটকের প্লেব্যাক রয়েছে, বা জিঙ্গেল করা যায় টিভিসি অফিসিতে, সিনেমার প্লেব্যাকে, মানে আপনার প্ল্যান কি কি রয়েছে আগামী কয়েক বছরের? আই উড লাভ টু ডু প্লেব্যাক। যদি এমন কোনো অপরচুনিটি আমার কাছে আসে, আই উড লাভ টু ডু ইট। এছাড়া আমার ব্যক্তিগতভাবে প্ল্যান হচ্ছে আমি আমার সোলো গানগুলো রিলিজ করে যাব, সাথে সাথে অফকোর্স আমাদের যে স্টেজ পারফরমেন্স আছে ওগুলো করে যাব। এর সাথে টিভি শোজ, যখনই আমি দেশে আসব, যখনই আমার সুযোগ হবে টিভি শোজগুলো করার, যেমনটি এবারে হচ্ছে, টিভি শোজগুলো করে যাব। বাহ, দারুণ। সেই শুভ কামনা রইল, আপনার নতুন গানের জন্য শুভ প্রত্যাশা রইল। আমরা শেষ করব, তবে আপনার শেষ গান শুনতে শুনতে আমি আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরুত্তম, সিয়া দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320304 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ক্রীড়াবিদ ইয়োগি বেরার একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কখনোই নাম ঠিকানাবিহীন চিঠির উত্তর দেওয়া উচিত নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আমি এখন একটা ফোক গান করার চেষ্টা করছি, শুনে আসি তাহলে। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইল না কুল, জগৎ জুড়ে বাজে শুধু
পীড়িতের কলঙ্কের ঢোল দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুলো মান রহিল না, দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুলো মান রহিল না। সখী তোরা প্রেম করিও না, পীড়িতে বালাহানা, সখী তোরা প্রেম করিও না। প্রেম করছে যে জন জানে সেজন পিরিহিতের কি বেদনা, করছে যে জন জানে সেজন পিরিহিতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না, পীড়িতে বালাহানা, সখী তোরা প্রেম করিও না।